ক্রিকেট আসলে উপমহাদেশেরই খেলা, কিন্তু দুর্ভাগ্যবশত এর আবিষ্কারক ইংরেজরা হয়ে গেছে। 1.5 মাস ধরে আমাদের দেশে বিশ্বকাপ চলাকালীন এই কথাটির সত্যতা আবার একবার বোঝা গেছে। স্টেডিয়ামে আর স্টেডিয়ামের বাইরে হৈ হৈ করে খেলা দেখেছে ইন্ডিয়া বা ভারত। হইচই এর মাত্রা ছিল এমনই লাগাম ছাড়া যে প্রতিযোগিতা চলাকালীন শান্তভাবে দু একটি কথা বলারও কোনো অবকাশ ছিল না স্টেডিয়ামে বসে। এখন কোলাহল থেমে গেছে, আর তার ফলে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে দু একটি ভিন্ন কথা বোধহয় বলা যেতেই পারে। এবছরের ক্রিকেট বিশ্বকাপ নিয়ে আমাদের দেশে সত্যিই উন্মাদনা ছিল এক চূড়ান্ত পর্যায়ের। টানা 10টি ম্যাচ ভারতীয় ক্রিকেট দল জেতার ফলেই রোহিত শর্মার হাতে বিশ্বকাপ দেখতে উন্মুখ হয়েছিল গোটা দেশ। উন্মাদনার মাত্রা ছিল এমনই যে বিশ্বকাপ চলাকালীন উত্তরকাশীর ট্যানেলে আটকে পড়া সদ্য উদ্ধার হওয়া শ্রমিকদের নিয়ে সমাজ মাধ্যমে চোখে পড়েছিল মাত্র দু একটি পোস্ট। এত বড় একটি সংকটের দিকে তেমন করে নজরই দেয়নি ভারতবাসী। তারপরে এলো 19শে নভেম্বর 2023, আশাভঙ্গের দিন। ফাইনালে হারের ধাক্কা সামলাতে না পেরে বাঁকুড়ার বেলিয়াতোড়ের এক তরুণ আত্মহত্যাও করল। উল্টো দিকে প্রায় শালীনতার সীমা ছাড়িয়েই প্রতিবেশী দেশ বাংলাদেশে ভারতের পরাজয়ে প্রকাশ পেল ভিন্ন ধরনের উল্লাস। কি করে এটা সম্ভব তা কেউই জানে না। অপরের দুঃখে বা প্রতিবেশীর দুঃখে কি করে নাচা যায় বা আনন্দ করা যায় তা বাংলাদেশিরাই শেখালো। থেমে থাকলো না ভারতের প্রতি আক্রমণও। ভারতীয় বাঙালিদের মধ্যে অনেকেই এমনকি বাংলাদেশি পণ্য, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের বই বয়কটের ডাক দিলেন। আসলে শুধু ভারতবর্ষে নয়, গোটা উপমহাদেশ জুড়েই ক্রিকেট নিয়ে উন্মাদনার মাত্রা ছাড়া। উপমহাদেশে ক্রিকেট নিছকই খেলা নয়, আর দেশ আর ক্রিকেট সমর্থক সংবাদ মাধ্যমের কল্যাণেই এক একটি খেলা আজ যেন এক একটি যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে, যে যুদ্ধে পরাজিত হলে বেঁচে থাকাই যেন অর্থহীন হয়ে যায় অনেকের কাছে। ক্রিকেট নিয়ে এই মাত্রা অতিরিক্ত উন্মাদনা, এই বৈরিতার আবহাওয়া অনেকেই এমনটা বলিয়ে নেয় যে ক্রিকেট তো শুধু একটি খেলা মাত্র। প্যাচপ্যাচে দেশপ্রেমের কাদায় এই খেলাটিকে আটকে পড়তে দেওয়া উচিত হচ্ছে না। দেশ আর ক্রিকেটকে সমর্থক করে তোলার মধ্যে আছে বাণিজ্য। সেই বাণিজ্যের সমীকরণটি বুঝে সতর্ক হওয়া উচিত ক্রিকেট প্রেমীদের। অনেকে এমনও বলছেন যে অতিরিক্ত ক্রিকেট প্রেম ক্ষতি করছে দেশের। নেহাত ফেলে দেওয়ার মতো কথা নয় এগুলি, কিন্তু প্রশ্ন হলো এই উপমহাদেশের দেশের ধারণাটির থেকে ক্রিকেটকে কি আর বিযুক্ত করা সম্ভব? ঔপনিবেশিক প্রভুদের কাছে যে খেলাটি এদেশ শিখেছিল, কালক্রমে সেই খেলাটিতে এদেশের খেলোয়াড়রা এমনই দক্ষতা অর্জন করলো যে সেই প্রভুদের হারিয়ে দেওয়ার হিম্মতও দেখাতে থাকলো খেলাটিতে। সত্যি বলতে কি, আমাদের দেশে পরাধীন থাকার সময় ক্রিকেট সেই অর্থে গোটা ভারতবর্ষকে ততখানি এক করে তুলতে পারেনি যতখানি পেরেছে স্বাধীনতা পরবর্তী সময়ে। ডিকলোনাইজেশনের একটি অন্যতম উপাদান হিসাবে আমাদের দেশে ব্যবহৃত হয়েছে ক্রিকেট। দীর্ঘদিন পরাধীন থাকার পরে একটি দেশ যখন আত্মপরিচয় প্রতিষ্ঠায় নিষ্ঠাবান হয়, আর সেই প্রচেষ্টায় যদি অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে একটি খেলা, তখন সেই খেলাটিকে দেশের ধারণার থেকে বিযুক্ত করা প্রায় অসম্ভব হয়ে ওঠে। স্বাধীনতা পরবর্তী পাকিস্তান এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালে বাংলাদেশের আত্মপরিচয় সন্ধান এবং প্রতিষ্ঠার কাজেও এভাবেই এক গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে ক্রিকেট। দেশ আর ক্রিকেট হয়ে গেছে সমার্থক। গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত শ্রীলঙ্কার ক্ষেত্রেও ক্রিকেট আজ করেছে ঔষধির মতো কাজ। 1983-তে ভারতের প্রথম বিশ্বকাপ জয় এবং 1992 আর 1996-তে পাকিস্তান আর শ্রীলঙ্কার বিশ্বকাপ জয় গোটা উপমহাদেশেই এই ধারণাকে প্রতিষ্ঠিত করেছে যে আমরাও পারি। ভারতের ক্ষেত্রে এরই সঙ্গে যুক্ত হয়েছে হকিতে পশ্চাদপসারণ। হকিতে ভারতের পারফরম্যান্সের গ্রাফ যতই নিম্নগামী হয়েছে, ততই বেশি করে ভারতবাসী আঁকড়ে ধরেছে ক্রিকেটকে। সত্যি বলতে কি, বিভিন্ন খেলায় বিশ্ব পর্যায়ে উপমহাদেশের খেলোয়াড়রা ব্যক্তিগত নৈপুণ্যের পরিচয় দিলেও দলগত খেলায় বিশ্বকে শাসন করার ক্ষমতা প্রমাণ করেছে ক্রিকেটই। উপমহাদেশের দেশগুলির জন্য ক্রিকেটই যে তাই হয়ে উঠবে বিশ্ব অ্যাথলেটিক মানচিত্রে দেশের মুখ, এ তো স্বাভাবিক ব্যাপার। এ প্রসঙ্গে আরও কয়েকটি কথা বলা খুবই জরুরি। যে মানব উপাদান নিয়ে দেশ গঠিত, সেই মানব উপাদানকে অনেকখানি জায়গা দেয় ক্রিকেট। খড়গপুর স্টেশনের টিকিট চেকার ধোনি তাই যখন দেশের ক্যাপ্টেন হয়ে ওঠেন, বা কলকাতার ছোট্ট একটি ক্লাব ঘরে টিনের চালায় অসহ্য গরম সহ্য করে দিন কাটানো মোহাম্মদ শামি যখন হয়ে যান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী, তখন আশা জাগে সকলের মনে। সে হতে পারে শহরের গলির কোনো সাধারণ ছেলে, বা খালপাড়ের বস্তির ছেলেটিও স্বপ্ন দেখে, ভাবে ওরা পারলে আমিও পারবো। বল হাতে মোহাম্মদ শামি যখন দৌড় শুরু করেন, তখন ওর সঙ্গে সঙ্গে
আসলে দৌড়াতে থাকে একটা বঞ্চিত লড়াকু ভারতবর্ষ। মোহাম্মদ সামির হাত থেকে বেরিয়ে আসা এক একটি আগুনের গোলা যখন প্রতিপক্ষ ব্যাটসম্যানের উইকেট ছিটকে দেয়, তখন সেই দৃশ্যের মধ্যেই প্রতিদিনের বঞ্চনা আর অপমানের উত্তর খুঁজে পান অসংখ্য ভারতীয়। বলতে কোনো দ্বিধা নেই যে একসময় যে খেলাটি ছিল কেবলমাত্র এলিটদের খেলা, আজ সেই খেলাটি উপমহাদেশের হয়ে গেছে জনগণের খেলাও। যে খেলাটি খেলার জন্য হাজার উপকরণের দরকার পড়ে না আজ। গ্রামের ছোট্ট এক ফালি মাঠ কিংবা নগরের সরু একটি গলি, আর ব্যাটের মতো দেখতে একটা কাঠ বা লাঠি, আর বল হলেই যে খেলাটিতে মজে যায় এই উপমহাদেশের কিশোর কিশোরীরা। সেই খেলার কথা, ক্রিকেটের কথা। আবার ক্রিকেট হলো এই উপমহাদেশের সেই খেলা যা একই সঙ্গে সাধারণ মানুষের আর এলিট শ্রেণীর বুকে একই স্পন্দন তোলে। 1987 সালে ব্যাঙ্গালোরের ঘূর্ণি পিচে মাটি কামড়ে পড়ে থাকা সুনীল গাভাস্করের 96 রানে 2003-এর বিশ্বকাপে শোয়েব আক্তারকে পয়েন্টের উপর দিয়ে মারা সচিনের 6। 2002-এ লর্ডসের ব্যালকনিতে সৌরভের মাথার উপর বনবহন করে ঘোরানো জার্সিতে কত শিক্ষিত মধ্যবিত্ত এবং এলিট ভারতীয়ই তো আশ্রয় পেয়েছেন। অফিসে বা পাড়ায় চোয়াল শক্ত করে আবার নতুন করে স্টান্স নিয়েছেন প্রতিপক্ষের চোখে চোখ রেখে। এভাবেই দেশ যে মানবিক উপাদান দিয়ে তৈরি হয়, সেই মানবিক উপাদানটিকে আদর করে যেন মায়ের মতোই নিজের কোলে বসিয়ে নিয়েছে ক্রিকেট। এ কারণেই এই উপমহাদেশে নিয়ত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন যারা, তারাও অনেকেই কিন্তু ক্রিকেট নিয়ে ব্যাকুল, উন্মাদ প্রায়। তা বলে কি ক্রিকেট আজ বাণিজ্য নয়? অবশ্যই বাণিজ্য। উপমহাদেশেই এই বাণিজ্যের সবচেয়ে বড় আধার। এই খেলাটিতে উপমহাদেশের মানুষ তাদের আবেগের অনেকখানি বিনিয়োগ করেন বলেই এই খেলাটিকে নিয়ে বণিকেরাও আগ্রহী। কিন্তু কেবল বাণিজ্য হচ্ছে বলেই ক্রিকেট বিরোধী অবস্থান নেওয়াও কি যুক্তিসঙ্গত? এই খেলাটি কি এই উপমহাদেশে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি গোটা দেশকে এক ছাতার তলায় নিয়ে চলে আসে না? একটি খেলা থেকে বাণিজ্য হচ্ছে বলেই কি এই সংহতিকে আমরা ছোট করে দেখব, গুরুত্ব দেব না এর প্রয়োজনীয়তাকে? মনে রাখার দরকার যে দক্ষিণ আফ্রিকার মতো দেশে ক্রিকেট কিন্তু হয়ে উঠেছিল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র হাতিয়ার। গোলমালটা তাহলে কোথায়? দেশপ্রেমের সঙ্গে ক্রিকেটের সম্পর্ক আজ অঙ্গাঅঙ্গি। এই রকম অবস্থায় বিচ্ছেদ আর কোনোভাবেই সম্ভব নয় ক্রিকেটের সাথে। সমস্যা হচ্ছে ক্রিকেট যখন হাতিয়ার হয়ে যাচ্ছে উগ্র জাতীয়তাবাদের, তখনই এই উগ্র জাতীয়তাবাদই ভারতীয় সমর্থকদের একাংশকে দিয়ে মোহাম্মদ রিজওয়ানকে হেনস্থা করবার জন্য জয় শ্রীরাম স্লোগান দেওয়ায়। আবার অস্ট্রেলিয়ান সমর্থক বলে ওঠে ভারত মাতা কি জয়। সেই সুরে তাল মেলাতে গিয়ে ভারতীয় সমর্থকও ভরা গ্যালারিতে বলে ওঠে অস্ট্রেলিয়া মাতা কি জয়। আবার বাংলাদেশি সমর্থক টাইগারের কুশপুতল নিয়ে গ্যালারিতে হেনস্থ হওয়া। আবার কলকাতা পুলিশ বাংলাদেশ থেকে আসা সমর্থকদের সস্নেহে নাস্তা বা খাবারের আয়োজন করে তোলে, আর আমরা লেগে পড়ি ইন্ডিয়া চোর, পিচ চোর, ক্রিকেট চোর। বাংলাদেশের ভিসা ক্যান্সেল, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল, হোটেল বুকিং বন্ধ। আবার কাজী নজরুল ইসলামের গান কারার ওই লৌহ কপাট গান গাই ভিন্ন সুরে আর রহমান, তখন দুই দেশের বাঙালি প্রতিবাদে ঝড় তুলে দেয়। আবার সেই দুই দেশের বাঙালিরাই সবচাইতে বেশি মনের ভাব প্রকাশ কিংবা বাংলাদেশ থেকে এদেশে এসে ব্যবসাতে মনোযোগ কিংবা ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে সাহায্য। তবে ধরা ছোঁয়া বা বোঝার বাইরে চলে গেল যে প্রতিবেশী দুঃখে কিভাবে আনন্দে নেচে ওঠা যায়, তা এই বাংলাদেশিরাই আমাদের শেখালো। কিভাবে প্রতিবেশী দুঃখে আনন্দ করা যায় বা এই ধরনের আচরণ করা যায়। সত্যিই এই মনোভাবের জন্য বাংলাদেশের জনগণের একাংশের প্রতি বিরূপ মনোভাব জন্মেছে ভারতীয়দের মনে। প্রয়োজন তাই উগ্র জাতীয়তাবাদের হাত থেকে ক্রিকেট খেলাটিকে বাঁচানো। দেশ এবং ক্রিকেট সমর্থক নয় এই বার্তা প্রচার কিংবা ক্রিকেট বিরোধিতা, এই দুটি পথের কোনোটি কিন্তু উগ্র জাতীয়তাবাদের খপ্পর থেকে ক্রিকেটকে মুক্ত করবে না। বরঞ্চ যাদের বলেছিলেন জনবুদ্ধিজীবী ক্রিকেট নিয়ে উগ্র জাতীয়তাবাদী কাজকর্মের বিরুদ্ধে, সেই জনবুদ্ধিজীবীদের সরব হয়ে ওঠা দরকার এখন। মিডিয়ার ভূমিকাটিও এক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। বাণিজ্যিক চাপকে অস্বীকার করেই মিডিয়ার সঙ্গে যুক্ত স্বাধীন চিন্তকদের উচিত খেলাকে যুদ্ধের পোশাক পরিয়ে জনপরিসরে হাজির না করা। এই কাজটি কঠিন কিন্তু একেবারেই অসম্ভব কি? ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচকে যুদ্ধ না বলে খেলা বললে টিআরপি কতখানি কমবে গো আপনাদের? ক্রিকেট আমাদের মনের অনেকটা জায়গা জুড়ে নিয়েছে। ক্রিকেট আমাদের সকলকে এক ছাতার তলায় নিয়ে আসে। ক্রিকেট আমাদের সংস্কৃতির সাথে জড়িয়ে গেছে। আপনি ক্রিকেট প্রেমিক হলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর
আপনার পছন্দের খেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার উইথ ইয়োর প্রিয়জন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।